আইভিএফ পেইনফুলও নয়, খরচা সাপেক্ষও নয়। 25 থেকে 30 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বয়স, তারপরেই ফিমেল ফার্টিলিটিটা ডিক্লাইন করতে আরম্ভ করে। মা হওয়ার সঠিক বয়স কি? বেশি বয়সে মা হতে চাওয়া কি ঝক্কি ডেকে আনা? কি উপায়? আইভিএফ, এগ ফ্রিজিং, নানা প্রশ্ন উত্তর দিয়েছেন গাইনিকোলজিস্ট বাণী কুমার মিত্র। আগের থেকে সচেতনতা পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে অনেক বেড়েছে, কিন্তু এখনো আমাদের সামাজিক স্ট্রাকচারটা এমন আছে যে পুরুষরা কখনোই ভাবতে পারেন না এটা তাদের প্রবলেম, এবং তাদের পিতামাতারাও তাদের সেইভাবেই করে যে এটা মহিলাদেরই প্রবলেম, পুরুষদের হতে পারে না। কিন্তু সেই অজ্ঞানতাটা গ্র্যাজুয়ালি পাস হচ্ছে, এবং যত শিক্ষা প্রসার বাড়ছে এই অজ্ঞানতাটাও আস্তে আস্তে চেতনার উদয় আরম্ভ হয়েছে বোধ পুরুষ আর মহিলার মধ্যে। সাধারণত বলা হয় ইনফার্টিলিটি 10 থেকে 15% ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে WHO লাস্ট সমীক্ষায় ভারতবর্ষে ইনফার্টিলিটির হার এখন 17%, এবং সারা পৃথিবীতেই বিভিন্ন কারণে ইনফার্টিলিটির সমস্যা বাড়ছে। মেনলি বিকজ মেয়েদের ক্ষেত্রে বয়স সীমাটা বেশি হতে তারা বিয়ে করছে বা ফ্যামিলিটার জন্য চেষ্টা করছে, সেটা বিভিন্ন কারণেই হতে পারে। এবং পুরুষদের তাদের নানা রকম এনভায়রনমেন্টাল বা অকুপেশনাল হ্যাজার্ডসের জন্য ইনফার্টিলিটির হারটা আগের থেকে অনেক বেড়ে গেছে। এত বেড়ে গেছে যে WHO লাস্ট 2 দশকে 2বার নর্মাল সিমেন প্যারামিটার্সের স্ট্যান্ডার্ডটা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। মেয়েদের বয়সের সাথে ইনফার্টিলিটির ব্যাপারটা অঙ্গ প্রত্যঙ্গভাবে যুক্ত। দেখা যাচ্ছে সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ইনফার্টিলিটির ইনসিডেন্স বা সাকসেসকে ডিফাইন করে, সেটা হচ্ছে মহিলার বয়স। এবং সেই জন্যই বয়স একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা সেই জন্য প্রি প্রেগনেন্সি বা প্রি ম্যারেজ কাউন্সিলিংয়ে বলে দিই যে এইটা হচ্ছে 25 থেকে 30 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বয়স, তারপরেই ফিমেল ফার্টিলিটিটা ডিক্লাইন করতে আরম্ভ করে, এবং 35-এর পরে আরও কমে যায়, 40-এর পরে সেটা গিয়ে দাঁড়িয়ে যায় 1 থেকে 4%। সো বয়স একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। নট অনলি ইনফার্টিলিটির ব্যাপার ইনসিডেন্সটা বাড়ে, এর সাথে সাথে মিসক্যারেজের ইনসিডেন্সটাও বাড়ে, এবং প্রেগনেন্সির নানা রকম জটিলতার সমস্যা যেমন হাইপার টেনশন, ডায়াবেটিসটাও বাড়ে, আর তার সাথে নানা রকম কনজেনিটাল ডেভেলপমেন্টাল প্রবলেমস অফ দ্য ফিটাসও তৈরি হয়। সো বয়স একটা ইম্পর্টেন্ট মাত্রা যা কিনা ইনফার্টিলিটি ইনসিডেন্স এবং পরবর্তী রিপ্রোডাক্টিভ ক্যারিয়ারটাকে সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে যুক্ত। মেয়েরা এখন আগের থেকে অনেক বেশি পড়াশোনা বা কর্মক্ষেত্রে যোগদান করছে। ন্যাচারালি তারা বিভিন্ন তাদের একটা সার্টেন ডেভেলপমেন্ট না হওয়া অবধি তারা বিয়ের দিকে যাচ্ছেন না বা ফ্যামিলি করার কথা ভাবছেন না। এইসব বিভিন্ন কারণেই তাদের বয়স সীমাটা বেড়ে যাচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম তারা বয়সের সাথে প্রেগনেন্সির যে সম্পর্কটা আছে সেটা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হয় না। এরপরে দেখা যায় একদিন তারা যখন বিয়ে করলো বা প্রেগনেন্সির জন্য রেডি হলো, তাতে তাদের বয়সটা এতই বেড়ে গেছে এবং প্রেগনেন্সি ইনসিডেন্সটা এত কমে যায়, সেইটা একটা এক্সট্রা স্ট্রেসের কাজ করে এইসব ক্ষেত্রে। আরো পুরোনো স্ট্রেসের কথা তো ভুলেই মানে বলে ছেড়েই দিলাম যে কর্মক্ষেত্রে স্ট্রেস বা পড়াশোনার স্ট্রেস বা বিভিন্ন পারিবারিক জীবনে বিভিন্ন রকম স্ট্রেসের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু এই যে দেরি হয়ে গেছে আমার কি হবে, এইটা একটা এক্সট্রা স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় এসব ক্ষেত্রে। এগ ফ্রিজিং একটা সমাধান অনেকগুলো ক্ষেত্রে, যেমন মেয়েরা যারা দেরি করে বিয়ে করতে চায় বিভিন্ন কারণে, তারা তাদের এগ ফ্রিজ করে রাখতে পারে ভবিষ্যতের ইউজের জন্য। আজকাল অনেক ছোট বয়সে ক্যান্সার রোগ, নানা রকম ক্যান্সারের প্রাদুর্ভাব হয়েছে, এবং সেগুলো চিকিৎসা করার আগে আমরা যদি তাদের এগ স্টোর করে রাখতে পারি, সেটা শর্ট অফ একটা ফার্টিলিটি ইস্যু হয়ে দাঁড়ায়। বিভিন্ন সার্জারির আগেও এটা করে রাখা যায়, সেটাও একটা ক্ষেত্রে। একটা সোশ্যাল এগ ফ্রিজিংয়ের একটা রোল আছে, এবং যেটা অনেকটাই সমাজের মানে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। বাট একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে এগ ফ্রিজিংয়ের থেকে এমব্রয়ো ফ্রিজিংটা অনেক বেশি সহজ এবং রিপ্রোডিউসিবল, এবং তার সাকসেস রেটও বেশি হয় পরবর্তীকালে। মা হতে আইভিএফ এর দরকার অনেক ক্ষেত্রেই পড়ে,
যেমন ধরুন একজনের যা টিউবটা খারাপ আছে বা কোনো কারণে টিউবের অপারেশন হয়ে বাদ পড়ে গেছে বা টিউবের কার্যক্ষমতা চলে গেছে, তার ক্ষেত্রে আইভিএফটাই ফার্স্ট অ্যান্ড অনলি লাইন অফ ট্রিটমেন্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন তাদের পলিসিস্টিক ওভারি আছে বা গ্রেড 1 or 2 এন্ডোমেট্রিওসিস আছে, তাদের ক্ষেত্রে আইভিএফটা যদি মেয়ের বয়স সীমা পারমিট করে সাধারণ ট্রিটমেন্ট করে পরেও করা যেতে পারে। কিন্তু সবকিছুই নির্ভর করে মেয়েদের বয়স, ডিউরেশন অফ ম্যারেজ, তার টিউবের কিরকম কন্ডিশন, তার পার্টনারের সিমেনের কি কন্ডিশন, এর ওপর। সেই অনুযায়ী আইভিএফটা একটা মেয়ের জীবনে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে করলে তার প্রেগনেন্সির হারটা অনেক বেশি হয়। যত বেশি সেটা দেরি করা যায়, তাতে বিভিন্ন কারণে সেই প্রেগনেন্সির হারটা আইভিএফে কমে যায়। সেই জন্য আইভিএফটা তাদের ক্ষেত্রে কোন সময় দরকার সেটা ইন্ডিকেশন অনুযায়ী নির্ভর করে, এবং সেটা অনির্দিষ্টকালের জন্য দেরি করা উচিত নয়। আইভিএফ পেইনফুলও নয়, খরচা সাপেক্ষও নয়। আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন যে আইভিএফ করার আগে আমরা আইভিএফের জন্য 4টে বিষয়ে কাউন্সেলিং করি, অর্থাৎ মেডিকেল প্রবলেমস, মেডিকেল দিক থেকে, সাইকোলজিক্যাল দিক থেকে, খরচার দিক থেকে এবং সাকসেস রেটের দিকে। এই কাউন্সেলিংগুলো করার পরেই যখন তারা মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত হয়ে আইভিএফটা করে, তখন আমরা সেটার জন্য প্রসেস করতে আরম্ভ করি। সো ইট ইজ নট অ্যাকচুয়ালি পেইনফুল প্রসেস, আইভিএফ ইজ স্ট্রেসফুল। কেননা এখানে সাকসেস রেটটা ফেলিওর রেটের থেকে অনেক কম, এবং সেই জন্যই আপনাকে আগে থেকে মানসিকভাবে তৈরি হয়ে থাকতে হবে যে আমার সাকসেসের থেকে আমার ফেলিওরটা বেশি, এবং সেইভাবে নিজেকে মোটিভেট করে এগোতে হবে। এখন সাকসেস রেট নির্ভর করে কী কারণে আইভিএফ করছেন, কী বয়সে করছেন, এবং আপনার পার্টনারের সিমেনের কী প্যারামিটার আছে, তার উপরে সাকসেস রেটটা নির্ভর করে। তবে সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বয়স, এবং 20 বছরে আইভিএফের সাকসেস রেট হবে 50 থেকে 60%, সেটা 40-এ নেমে গিয়ে দাঁড়াবে 8 থেকে 10%-এর মধ্যে। এবং মধ্যে বিভিন্ন স্তরে সাকসেস রেট ভ্যারি করবে ডিপেন্ডিং অন দ্য এজ, ডিউরেশন অফ দ্য পার্টনার, ডিউরেশন অফ দ্য ম্যারেজ অ্যান্ড দি পার্টনার্স অ্যাসোসিয়েটেড প্রবলেমসের উপর। ইনফার্টিলিটির সমস্যা এড়াবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা হেলদি লাইফস্টাইল লিড করা, প্রপার সময় যেটা দরকার সেই কাজটা করা, এবং যদি তার কোনো সেরকম হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, যে যেমন ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, কারোর পেইনফুল পিরিয়ডস হচ্ছে, বা ছেলেদের কারোর সিমেনের মাত্রা কমে যাচ্ছে, বা তাদের একটা ইরেকশনের প্রবলেম হচ্ছে, তাহলে আগে থেকেই মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া উচিত বা মেডিকেল কনসালটেশন করা উচিত। এই সমস্যাগুলোকে আগে থেকেই সমাধান করে দিলে তাহলে ইনফার্টিলিটির সমস্যাটা দূর করা যায়। এবং পোস্ট ম্যারেজ বা প্রি প্রেগনেন্সি একটা কাউন্সেলিং একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, যেখানে তাদের সাথে ডিসকাশন করা যায় এবং তাদের বিভিন্ন সমস্যা শেয়ার করা যায়, এবং আমরা তাদের সাইকোলজিক্যাল প্লাস একটা মেন্টাল strength provide kori how to overcome this. Lifestyle plays an important part in the treatment of infertility, এবং আপনার জীবনযাত্রার পরিবর্তন করা উচিত। যেমন আমি আগেই বলেছি যে হেলদি ডায়েট, ওয়াকিং, এক্সারসাইজ, মেন্টাল রিল্যাক্সেশন, এগুলো প্র্যাকটিস করলে, আপনার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিলে, তাহলে পরে ইনফার্টিলিটির সমস্যাটা সমাধান করতে সোজা হয়, এবং যে কোনো ইনফার্টিলিটি অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট নর্মাল হোক বা আইভিএফ হোক, সাকসেস রেট অনেকটাই বেড়ে যায়। সো লাইফস্টাইল প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ট্রিটমেন্ট অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ ইনফার্টিলিটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.